প্রিয় দর্শক, প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে শিশু কিশোরদের উপরে শোষণ এবং নির্যাতন এর প্রতিকার বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টাতে আলোচনা করব তাহলে শিশু কিশোরদের উপরে শোষণ এবং নির্যাতনে বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা কী, এবং এই পর্যায়ে আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে এখানে নিয়ে এসেছি। আসুন তাদের সাথে আগে আমরা পরিচিত হই। প্রথমে আমার ডান দিকে আছেন জনাব ফিলিপ বিশ্বাস, উনি নির্বাহী পরিচালক RRF, এবং পরে আছেন, আমার মনে হয় তাকে খুব বেশি পরিচয় করিয়ে দেওয়ার অবকাশ আমাদের নাই, জনাব রাশেদা কে চৌধুরী, সাবেক উপদেষ্টা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, কিন্তু ওনার আর একটা পরিচয় আছেন, এখন উনি সরাসরি যদিও সাথে আছেন কিন্তু হয়তো সরাসরি কাজ করছেন না, সেটা হলো ক্যাম্পেইন নির্বাহী পরিচালক ছিলেন। তো রাশেদা আপা, আপনাকে দিয়ে আমি শুরু করব। যদি আমি বেসরকারি সংগঠন বলি তাহলে আসলে সর্বস্তরের সংগঠনগুলোর কথাই বোঝা যায় বা আমরা বলতে পারি, কিন্তু আমরা যেটা দেখি যে শিশু কিশোর বা তরুণ তরুণীদের উপরে যে শোষণ এবং নির্যাতনের মাত্রা, সেটা কিন্তু এতগুলো সংগঠন কাজ করছে বাংলাদেশে, তারপরে ওটা কমছে না। পেপার পত্রিকায় আমরা যেটা দেখি খুব খণ্ড খণ্ড চিত্র আসে, কিন্তু সামগ্রিক চিত্রটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। তো সেদিক থেকে আপনার কি মনে হয় যে আমরা যতটুকু অর্জন করার, যতটুকু কাজ করেছি ততটুকু ফলাফল আমরা পেয়েছি কিনা? আমি এটাকে দুদিক থেকে দেখব। একটা হচ্ছে যে কাজ করা হয়েছে এবং চলছে। আমরা এখন পর্যন্ত নিশ্চয়ই বলতে হবে কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত শোষণমুক্ত, শিশু শ্রমমুক্ত ওই ধরনের বাংলাদেশ আমরা এখনো পাইনি। কিন্তু আরেক দিক দিয়ে যদি বলি তাহলে শুধুমাত্র কাজ যারা মাঠে করছেন, বেসরকারি সংগঠন হতে পারে, সমিতি হতে পারে, নানা ধরনের কল্যাণমূলক সংগঠন আছে, তারা হতে পারেন, কিন্তু একটা নীতি নির্ধারণী ভূমিকা থাকে, রাষ্ট্রের একটা ভূমিকা থাকে। সেই রাষ্ট্রের ভূমিকাটা আমরা সব সময় হয়তো অত উদ্যোগী দেখিনি, যেটাকে বলবো আমি প্রোঅ্যাক্টিভ। আমি একটা উদাহরণ দিয়ে বলবো যে 1974 সালের শিশু আইনটি প্রতিটি সরকার এসে কিন্তু বলেছেন যে এটাকে তারা যুগোপযোগী করবেন, শিশুদের কল্যাণমূলক কাজের জন্য করবেন, কিন্তু সেটা বারবারই আমরা দেখেছি খসড়া এসছে পরিবর্ধন সংযোজনের, কিন্তু তার পরবর্তীতে আর কিছু হয়নি। যত সরকার এসছেন সবাই বলেছেন। তো এখানে আমি যেটা বলবো নীতি নির্ধারণী বা রাষ্ট্রের একটা ভূমিকা আছে। ওই কথাটাতেই যদি আরেকটু বলি যে কেন এটা হয়, আমরা প্রতি বছর অনেক আশা নিয়ে, অনেক শ্রম মেধা দিয়ে কিন্তু আমরা এই পরিকল্পনার জন্য এই নীতি নির্ধারণী পর্যায়ে পলিসিগুলো আমরা তৈরি করি, সেটা বেসরকারি লেভেলে যে কাজগুলো হয়, করার পরে আমরা একটা আশায় থাকি যে সরকারের অধিদপ্তরে অথবা মন্ত্রণালয়ে জমা দেবার পর এটা অ্যাডপ্ট করা হবে, এটা প্রজ্ঞাপন জারি করা হবে অথবা অধ্যাদেশ হবে। আমরা কিন্তু প্রত্যেক বছর এটা করি। যদি শিশু শ্রম নিরসন আইনের কথা বলি, 2002 সাল থেকে প্রতি বছর আমরা জমা দিয়েছি। গত বছর 2008 সালে একদম শিশু অধিকার সপ্তাহের সময় একদম সরকারি লেভেলে সবাই বসে বলল যে এটা তো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আমরা শুনলাম আর কোনো ডিক্লারেশন আসলো না, একটা ছোট্ট ওয়ার্কিং কমিটি করে ছেড়ে দেওয়া হলো। তো কোথায় গ্যাপটা? আপনি যেহেতু ওই মিনিস্ট্রির মেকানিজমের ভিতরে বা মেশিনারিজের ভিতরেও কিছুদিন হলেও ছিলেন, গ্যাপটা কোথায় মনে হয় আপনার? আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের কিন্তু, আমরা যাদেরকে বলি সুধী সমাজ বা সিভিল সোসাইটি বলা হয়, তাদের কিন্তু একটা বলতে পারি আমি এখানে ব্যর্থতাও আছে আমাদের। সেই ব্যর্থতাটা কোথায়? কাজ আমরা করেছি, নমুনাও দেখিয়েছি, আমরা কাজ করে সরকারের কাছে জমাও দেয়া হয়েছে, কিন্তু আমরা বোধহয় মনোভাব পরিবর্তনের জায়গাটায়, চিন্তা চেতনার পরিবর্তনের জায়গাটায় আমরা এখনো সফল হইনি। আপনি যেটা বলেছেন আসলেই মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে জমা পড়ে এই ধরনের, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় এই প্রশাসনিক জটিলতার মধ্যে ওই আবর্তেই ঘুরপাক খায়, সেখানে আমাদের কাজটা খুবই সীমিত। আমি মনে করি বর্তমানে একটা নির্বাচিত সরকার এসছে, আমরা যদি জনপ্রতিনিধিদের নিয়ে এই কাজগুলো করতে চেষ্টা করি, যে আপনারা বলেন এই আইনটার মধ্যে আপনাদের কোনো ধরনের কোনো পরামর্শ আছে কিনা, না হলে এটা আপনারা আমাদের করিয়ে দেবেন। কারণ সবাই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসছেন, বর্তমানে যারা সরকারে এসছেন যে শিশুদের জন্য, নারীর জন্য কাজ করবেন তারা। তো ওই জায়গাটাতে মনে হয় আমাদের সচেতনতারও কিছু অভাব আছে, যে জায়গায় আটকে যাচ্ছে ওই জায়গায় আমরা
কাজগুলো করছি কিনা উদ্যোগী হয়ে, সেটাও একটা বিষয়। রাশেদা আপা, আবার আসছি আপনার কাছে। এবার আমি ফিলিপ বিশ্বাস ভাইকে বলবো যে বেসরকারি সংগঠন বলতে বাংলাদেশে বহুলভাবে আমরা জানি এনজিও, সবাই পরিচিত, এখন সবাই জানে। এনজিওদের ভিতরে কি এরকম কোনো কোঅর্ডিনেশন তৈরি হয়েছে যে টার্গেট গ্রুপের জন্য আমরা কাজ করছি সেই কাজটা যেন মিনিংফুল কাজ হয়? সে জায়গাটাতে আপনার কি মনে হয়, আপনি কিভাবে পিছনে ফিরে তাকাবেন? আমাদের সফলতার মাত্রাটা হলো কম এই কারণের জন্য যে সারা দেশব্যাপী যে এনজিওগুলো কাজ করছে কোঅর্ডিনেশন মারাত্মক অভাব রয়েছে। এই কোঅর্ডিনেশনের জায়গাটা এত ক্ষীণ আলো কেন, ওখানে এত কম কোঅর্ডিনেশন হচ্ছে কেন, কি মনে হয়? এখন আমার যেটা মনে হয় যে প্রত্যেক এনজিওই সে ইন্ডিভিজুয়ালি কাজ করে এবং পয়সাও নিয়ে আসে যেভাবে। এবং আমাদের আগে একটা অর্গানাইজেশন ছিল যেটা হলো অ্যাসোসিয়েশন, আমি বলবো যে অ্যাডাব, মূলত এই কাজগুলো কোঅর্ডিনেশনের কাজগুলো করতেন। আমি জানি যে উনি আর রাশেদা আপাও আগে ওই অ্যাডাবের কিন্তু ডিরেক্টর হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় কিন্তু এনজিওদের মধ্যে অনেক কোঅর্ডিনেশন ছিল, কিন্তু পরবর্তীতে কোনো কারণে অ্যাডাবটা ভেঙে যাওয়ার পরে আর ওই কোঅর্ডিনেশনটা হয়নি। ফলে যতগুলো ডেভেলপমেন্ট কাজ হচ্ছে এই কোঅর্ডিনেশনের অভাবে, বিশেষ শুধু এনজিওদের মধ্যে না, কিন্তু এটা কিন্তু আবার সরকারের মধ্যেও, সরকার বেসরকারি পর্যায়ে এই কোঅর্ডিনেশনটা নাই। আর না থাকার দরুন যে কাঙ্ক্ষিত ফল আমরা পেতে চাই সেই কাঙ্ক্ষিত ফলে আমরা পৌঁছাতে। কিন্তু আপনার কি মনে হয় না যে এই যে এডাব বা যে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়েছে, ফোরাম বলেন, নেটওয়ার্কগুলো হয়েছে, সেগুলো কিন্তু একটা আর্টস থেকেই তৈরি হয়েছে যে সব বেসরকারি সংগঠনগুলো একসাথে কাজ করবে, একটা কমন ভিশনে রিচ করবে এবং যাতে করে যে টার্গেটে আমরা কাজ করব সেটা আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে আমরা সেই জায়গাটাতে আর নাই। এখানেও আবার একটা বিষয় কিন্তু স্পষ্ট হওয়া উচিত, কোঅর্ডিনেশন বলতে গিয়ে আমরা যেন ইনোভেশন সেটা যেন নষ্ট করে না ফেলি। প্রত্যেক এনজিওর একটা নিজস্ব স্বকীয়তা আছে, স্বকীয়তা বজায় রেখেও সমন্বয় করা যায়, ওনার সাথে আমি একমত। কিন্তু সেখানে সেই সমন্বয়ের জন্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা এখন দুর্বল বলা যেতে পারে, ওইভাবে হচ্ছে না। আর এখানে মনে হয় আরেকটা বিষয়ও আছে, সেটা উনিও জানেন, যেটা হলো যে এনজিওদের নিজেদের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের যে রেগুলেটরি প্র্যাকটিস বা সেলফ ডিসিপ্লিন, সেই জায়গাটা থেকেই কিন্তু এই আর্জ যেটা বললেন আপনি আর কি, সেই নিজের আবেদনটা আসে, আচ্ছা আমি যে এই কাজটা করছি আমি আরেকজনের সাথে একটু সমন্বয় করে করি, এটা বাইরে থেকে চাপিয়ে দেয়া যায় না, এটা নিজের থেকেও করতে হয় কিছুটা। অ্যাসোসিয়েশন থাকলে খুবই ভালো হয়। আরেকটা উদ্যোগ হয়েছে, সেখান থেকেও আমরা দুর্বলতা দেখতে পাচ্ছি। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস, এখানে খালি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ের কথা বললে হবে না, সব মন্ত্রণালয় সমন্বয় তো অনেক জরুরি। গভর্নমেন্টের সাথে যখন আপনি কাজ করলেন তখন কি আপনার মনে হয়েছে যে আসলে আমাদের খুব অ্যাডিকুয়েট ভাবে এডুকেট করা দরকার, দ্য পিপল হু আর ইন দ্য মেশিনারিজ, যে ওই মিনিস্ট্রির ভিতরে যারা আছেন? কথাটাই একটু বলতে চাচ্ছিলাম, যেটা শুরুতেই যেটা বলেছি, নীতি নির্ধারণে মন মানসিকতা, তারা তো অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকেন, ঠিক হতো ওই কাজে মনোযোগ দেওয়ার মতো তাকে উদ্যোগী করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারিনি। আমি আবার উদাহরণ দেব, হাজতি শিশু থাকে কেন? একটা হাজতে শিশু থাকে কেন? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যতখানি উদ্যোগী ভূমিকা পালন করবে, করছে কিনা সেটাও একটা বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে শিশুদের নিয়ে যাচ্ছে হাজতে, কারাগারে, আমরা কিন্তু এটা গণমাধ্যমকে আমি ধন্যবাদ দেব, তাদের মাধ্যমে খবরটা জানি, কিন্তু আমাদের যে সিস্টেমের ভেতরে যাদের কাজ করার কথা তাদেরকে ওইভাবে হয়তো আমরা সচেতন করতে পারিনি। পুলিশ ভাই হয়তো মনে করেছেন ওকে হাজতে দিয়ে দেয় ভালো, কিন্তু তাকে কি আমরা সচেতন করতে পেরেছি? সেটা আমাদের, আমি মনে করি আমরা যারা বাইরে আছি তাদের একটা দায়িত্ব আছে মেশিনারিগুলোকে সচেতন করার ক্ষেত্রে। আর একটা রাশেদা আপা, যেটা হচ্ছে যে আমরা যখন মনে করি যে মা ও শিশু মন্ত্রণালয় শিশুদের বিষয়টাই দেখবে, কিন্তু এখানে দেখা যায় যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে সেটা মোর দেন 50 বছর ধরে অথবা তারও বেশি সময় ধরে তারা কিন্তু কাজ করছে এবং বেশিরভাগ শিশুদের ইস্যুটা, দুস্থ শিশু, মা, এদের ইস্যুটা কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেখে। তো সেদিক থেকে যখন আমরা দেখি মা ও শিশু মন্ত্রণালয়ের সমন্বয় নাই এবং দায়িত্বটা খুব খুব ন্যারো ডাউন করা, খুব একটু মনে হয় যে খুব। এবং আরেকটা জায়গায় খুব দুঃখজনক যেটা হলো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যত কিছু আছে সবকিছুর মধ্যে একটা কল্যাণমূলক ব্যাপার আছে, অধিকারমূলক বিষয় নেই। এটা যে ওই শিশুটির অধিকার, সে বিনা বিচারে তাকে হাজতে নিয়ে যেতে পারবে না, এদেশের আইনে তাকে হাজতে নেওয়ার কোনো কিছু নাই, এটা কিন্তু কল্যাণমূলক কোনো ব্যাপার না, এটা সমাজ কল্যাণের বিষয় না, এটা হচ্ছে তার অধিকার যে প্রতিষ্ঠা করবে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তো
তো সেই জায়গাটাতেই অনেক ক্ষেত্রে আবার আপনি যেখানে প্রশ্নটা তুলেছেন যে সচেতনতার কাজ, এবং সচেতনতার কাজ করার ক্ষেত্রে বোধহয় আমরাও অনেকখানি করতে পারি, জড়িত আছে। ফিলিপদা যদি বলেন যে আমরা যে এনজিওসরা কাজ করছি আমাদের টোটালিটিতে ডেভেলপমেন্ট ওয়ার্কের ভিতরে আমরা এই যে কিশোর কিশোরীদের বা তরুণ তরুণীদের এজেন্ডাটা, তাদের শোষণ নির্যাতন, তাদের হেলথ এডুকেশন সব কিছুর বিষয়টা, এটা প্রায়োরিটি লিস্টে কীরকম আছে, আসলে কোথায় আছে? সীমিত সংখ্যক এনজিও এই ধরনের কাজগুলো করছে। যে আমি যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে তাকাই তাহলে দেখবে এখানে হাতে গোনা কিছু এনজিও কিন্তু শুধু কিশোর কিশোরীদের উন্নয়নের জন্য কাজ করছে। সেখানে বিশেষভাবে যে ঘাটতিটা রয়েছে সেটা হলো সচেতনতা বৃদ্ধি। এটা দুইভাবে হতে হবে, একটা হলো পরিবারে, কারণ একটা পরিবারে যখন শিশু থেকে তখন কিশোরে পদার্পণ করে তখন অনেক কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো আরও ঘনীভূত হয় যখন পিতামাতা তাকে অনেকগুলো এমবার্গো দিয়ে দেয় যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবে না, এটা যদি করো তাহলে তোমাকে এই শাস্তি দেওয়া হবে। ফলে হচ্ছে কি ওই শিশু, ওই কিশোর তার মনটা বিগড়ে যায়, বিগড়ে যাওয়ার ফলে সে তার বিভিন্ন বিপদগামী হওয়ার তার সুযোগটা থেকে যাচ্ছে। অন্যদিক দিয়ে সমাজও কিন্তু তার উপরে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে থাকে যে তুমি এই কাজটা করতে পারবে না, যদি এটা করো তাহলে তোমাকে এই শাস্তি দেওয়া হবে। মানে সামাজিক যে নিয়মের ভিতরে, গণ্ডির ভিতরে আমরা ঘোরাফেরা করছি, কিন্তু এখানে কিশোরীদের সমস্যাটা কিন্তু অনেক বেশি। যেটা হলো যে আমি আপা রাইটলি বলেছেন যে আমরা, কিন্তু আমার কথা হলো যে আমরা এতদিন হলো কাজ করছি এবং বেসরকারি সংগঠনগুলো তাদের কিন্তু একটা অবস্থান তৈরি করে ফেলেছে যে আমরা যে কোনো কমিউনিটিতে, যে কোনো জায়গায় আমরা যে কোনো লেভেলের মানুষকে রিচ করতে পারি এবং সেই আস্থার সাথে যেতে পারি। তো তারপরেও যে পরিবার এবং অ্যাডোলেসেন্স এদের ভিতরে আস্থার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অথবা বেসরকারি সংগঠনের যারা কর্মী তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলো দৃঢ় হচ্ছে না কেন? এর জন্য অনেকগুলো কারণ দায়ী। একটা হলো যে আমাদের আন্তরিকতা, হয়তো বা যেভাবে কাজ করা উচিত সেভাবে আমরা কাজগুলো করতে পারতেছি না। আর এক হলো ওদেরকে হয়তো আমরা বোঝাতেও পারছি না। তৃতীয়ত হলো যে মাত্রায় কাজ করার উচিত ছিল সেই মাত্রায় কিন্তু আমরা কাজ করছি না। অনেক সময় এর পিছনে কিছু কারণ থাকতে পারে, সেটা হলো যে আর্থিক অসঙ্গতিটা, সামর্থ্য। যেমন যে এনজিও কাজ করবে এদের নিয়ে, তাদের হয়তো সেই আর্থিক সামর্থ্যটা নাই। ফলে হচ্ছে কাজ শুরু করার পরে আবার হঠাৎ করে সে কাজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে যে অগ্রগতি আমরা কামনা করেছিলাম সেই অগ্রগতিতে আমরা পৌঁছাতে পারছি। তার মানে আপনি যেটা বলছেন যে যারা বিদেশি সাহায্য নিয়ে কাজ করছে বা আর্থিক সহযোগিতা নিয়ে কাজ করছে, যেহেতু কন্টিনিউয়েশনটা নাই, সেজন্য আমাদের মাঝপথে এটা থেমে যায়। আর একটা বিষয় যেমন হলো পাচার সংক্রান্ত, আমি মনে করি এই ব্যাপারে আমরা অনেক ক্ষেত্রেই অনেক সফলতা অর্জন করেছি। কারণ আমি যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখি, প্রায় 450 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যেখান দিয়ে বিশেষভাবে হলো সাতক্ষীরার ভোমরা এবং যশোরের হলো বেনাপোল, এটা দুটো স্থলবন্দর, এখান দিয়ে পাচার হয়। তাছাড়াও কিন্তু 100টার উপরে ঘাট রয়েছে যেখানে কোনো পাসপোর্ট লাগে না, সেটা হলো তারা এমনিতে ক্রস করতে পারে বর্ডার যে কোনো সময় যে কোনো ভাবে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সচেতনতা বৃদ্ধি এবং হলো প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে অন্ততপক্ষে ঠেকাতে পেরেছি কিছু অংশ। না, আমি যে জায়গায় আসলে কথা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশে তো 70-এর দশকে 80-র দশকে ফ্যামিলি প্ল্যানিং একটা বড় ইস্যু ছিল এবং সেটা আমাদের খুব একটা সাকসেসফুল আন্দোলনও হয়েছে বাংলাদেশে। তো সেটা জের ধরে যদি আমি দেখি যে রিপ্রোডাক্টিভ হেলথ বা শারীরিক পরিবর্তন, বয়সন্ধিকাল, এ কথাগুলো আর কঠিন হওয়ার কথা নয় আমাদের কমিউনিটির মানুষের কাছে, আমাদের সমাজের মানুষের কাছে। তারপরেও দেখা যাচ্ছে এটাকে কিন্তু আমরা প্রায়োরিটি লিস্টে বা অগ্রাধিকারের অনুযায়ী এটাকে আমরা পাচ্ছি না। তার মানে আমরা শিশু কিশোরদের এজেন্ডাটাকে অনেক অনেক পরে দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আসলে কিন্তু অগ্রাধিকার নির্ণয় অনেক ক্ষেত্রেই জাতীয় অগ্রাধিকার থেকে চলে আসে। জি, মানে এনজিওরা বা সামাজিক সংগঠনগুলো তো হঠাৎ করে গজায়নি। তারা যেখানে সাপ্লিমেন্ট করার জন্য সরকারকে পরিপূরক শক্তি হিসেবে কাজ করে, সেখানে জাতীয় নীতি নির্ধারণ